সেই সকাল থেকে চলে সুজাতার কাজকর্ম। চোখ খুললেই আগে ঠাকুর প্রণাম করে। ওই যে বিছানা থেকে নামে আবার সেই রাতে বিছানাতে শুতে যাবে। সারাদিন এত যে কি কাজ করে নিজেই ভেবে পায় না। এত কাজের মাঝে একটাই সুখ, ছেলে মেয়েদের মুখের মিষ্টি হাসি। ওদের জন্য সুজাতা সব করতে পারে। এই এত বড় সংসারে কাজ কি কম? নিজের দুই ছেলে মেয়ে ছাড়াও আছে বড় যাই দুই মেয়ে, আছেন ভাসুর, নিজের স্বামী। এই কয়েক বছর আগেও ছিলেন সুজাতার বড় যা অন্নপূর্ণা। আগে ওনার হাতেই ছিল সংসারের ভার। সুজাতাকে উনি পছন্দ করে ঠাকুরপো সুবলের বউ করে এই সেনাবাড়িতে আনেন। বিয়ে হয়ে আসাই স্তব বড়জাকে এই সংসার সামলাতে দেখে সুজাতা। কি পরিপাটি কাজ ছিল ওনার, কেউ খুঁত ধরতে পারবে না। তখন তো ওদের শাশুড়িমাও বেঁচে ছিলেন। ওদের শাশুড়িমা কি দাম্ভিক ছিলেন! উনি কারোর প্রশংসা করা তো দূরের কথা, কারোর ভালো ওনার চোখে ধরা পড়তো না। সেই মানুষও অন্নপূর্ণার প্রশংসা না করে পারেননি। সুজাতা বিয়ে হয়ে আসার পর অন্নপূর্ণা নিজের হাতে সুজাতাকে ঘরের কাজকর্ম শেখাতেন। প্রথম প্রথম অনেক ভুলভ্রান্তি হতো। কোনোদিনই উনি রাগ করতেন না, বরং বলতেন, ভুল থেকেই তো মানুষে শেখে। একদিন দেখবি তুই এই সংসারের সর্বেসর্বা হয়ে উঠবি। সুজাতা ওনাকে খুব ভালোবাসত, সবসময় বর্দি ভাইয়ের সাথে সাথে থাকতো। ওনার ব্যবহার এতই ভালো ছিল যে ওনাকে ছেড়ে বাপের বাড়ি পর্যন্ত যেতে ইচ্ছে করতো না সুজাতার। সুজাতার মনে আছে, যেদিন সুজাতা প্রথম মা হওয়ার সংবাদ ওনাকে দেয়, উনি যে কি খুশি হয়েছিলেন তা বলে বোঝানো যাবে না। সুজাতাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ওঠেন, বলেন, আমি তো পারলাম না, তুই এই বংশের বংশধর এনে দিয়ে বংশ রক্ষা কর। উনি সুজাতার জন্য অনেক জায়গায় মানত করে রাখেন। যেদিন সুজাতার ছেলে জন্ম দেয়, সেই দিন উনি পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন আর মানত রক্ষা করেছিলেন। নিজের হাতে সুজাতাকে আর ওর ছেলেকে সেবা যত্ন করতেন। বিছানা ছেড়ে নামলেই রে রে করে উঠতেন, বলতেন, বাচ্চা ছেড়ে একদম নড়বি না, ওর কান্না যে আমার সহ্য হয় না, আমার বুকে লাগে। এমনই ভালোবাসা ছিল ওনার অন্তরে সুজাতার ছেলের জন্য, এই বংশের বংশধরের জন্য। এরপর যখন সুজাতার মেয়ে হয়, তখনও ওনার আনন্দের শেষ ছিল না। তখনও সুজাতাকে খুব সেবা যত্ন করেছিলেন। ওনার দুই মেয়ের সাথে সুজাতার দুই ছেলে মেয়েকে উনি কখনো আলাদা চোখে দেখেননি। এমনই ছিল ওনার ভালোবাসা। সুজাতার যা যেমন ভালো মানুষ ছিলেন আর শান্ত স্বভাবের ছিলেন, ওনার স্বামী মানে সুজাতার ভাসু ছিলেন ঠিক তার বিপরীত। উনি খুব রাগী আর রাশভারী মানুষ। ওনার কথা এই বাড়িতে শেষ কথা। ওনার মেজাজটি একদম মিলিটারিদের মতো। কিছু এদিক থেকে ওদিক হওয়ার উপায় ছিল না। মনটা ছিল মায়া মমতাহীন, খুব নিষ্ঠুর প্রকৃতির। আশাপূর্ণার ছেলে হয়নি বলে ওনার শাশুড়িমা যেমন ওনাকে অবহেলা করতেন, ঠিক তেমন ওনার স্বামী ওনাকে খুব অবচ্ছেদ্যা করতেন। মেয়ে দুটোকেও তেমন কাছে টেনে নেননি কোনোদিনই। সুজাতা বিয়ে হয়ে এসে থেকে কোনোদিন দেখেনি ভাসুর ওর বড়দের সাথে ভালো করে কথা বলছেন। সবসময় কেমন রাগ করে যেন কথা বলতেন, আর ওর যা ভয় কেমন যেন হয়ে থাকতেন। একদিন সুজাতা দেখে ওনাদের ছোট মেয়েটা কাঁদছে শুনতে পেয়ে ওর ভাসুর খুব বিরক্ত হয়ে বাচ্চা মেয়েটাকে একটা চড় মেরে থামাতে চেষ্টা করেন। তাতেও যখন বাচ্চাটা থামছে না, তখন অন্নপূর্ণাকে গালিগালাজ করে বলেন, ওটা জন্মানোর সময় মুখে নুন দিয়ে মেরে ফেলতে পারেনি, দুটো আপদের জন্ম দিয়ে আমার জীবনটা নষ্ট করে ছাড়লো। বলেই বাড়ি থেকে বেরিয়ে যান। আবার একবার কি একটা কারণে অন্নপূর্ণাকে উনি তেড়ে মারতে আসেন। তখন ওনাদের বড় মেয়ে এসে যখন মাকে আগলায়, তখন উনি রাগ করে ঠাস করে একটা চড় মেরে ঠেলে ফেলে দেন। মেয়েটা পড়ে গিয়ে কপাল ফেটে রক্ত পড়তে থাকে। উনি তার মধ্যেই অন্নপূর্ণার দিকে তেড়ে আসেন। এমনই নিষ্ঠুর ছিলেন উনি। অন্নপূর্ণার মনে অনেক কষ্ট ছিল, কিন্তু ওনাকে দেখে বোঝার উপায় ছিল না। সদা সর্বদা হাসি মুখে থাকতেন আর সবার সাথে হাসি মুখে কথা বলতেন। ওনার ভেতরে ভেতরে যে শরীর খারাপ হতো, সেটা উনি কাউকেই জানতে দেননি। হয়তো স্বামীর অবহেলা থেকে মুক্তি পাবেন বলেই। সুজাতাও ওনার সাথে সাথে থাকতো, তবুও বুঝতে পারেনি। একদিন যখন মাথা ঘুরে রান্নাঘরে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান, তখন সুজাতা ছুটে এসে ওনার চোখে মুখে জল দেয়। জ্ঞান হয়তো ফেরে, কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে পারেননি। কথা বলাও বন্ধ হয়ে যায়। তখন ওনার ছোট মেয়েটা 5 বছরের আর বড়টা 2 বছরের বড়। উনি বিছানায় শুয়ে থাকতেন আর ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকতেন। ওই সময়টা সুজাতার খুব খারাপ গেছে। একা হাতে সংসার সামলানো, বর্দি ভাইয়ের সেবা করা ইত্যাদি সব করতে হতো। তখন বাড়িতে ওনার জন্য আয়া রাখার অনুমতিও ছিল না। সুজাতার সেবায় অন্নপূর্ণা শেষের দিকে অল্প অল্প কথা বলতে পারতেন, তবে নিজের থেকে উঠে বসার ক্ষমতা ছিল না। তখন ওনার মেয়ে দুটো ছোট ছিল, তাই তারা মায়ের সেবা করতে পারত না, তবে মায়ের কাছে কাছে থাকতো। একদিন হঠাৎ করেই অন্নপূর্ণা শরীরের অবনতি হতে থাকে। কবিরাজ এলেও কোনো সুরাহা হয়নি।
হঠাৎ করেই হার্ট ফেল করে উনি মারা যান, তবে সজ্ঞানে কথা বলতে বলতে। মারা যাওয়ার আগে উনি সুজাতার হাত দুটি ধরে বলেন, আমার মেয়ে দুটোকে দেখিস, ওরা যে বাবার আদর পায় না, আমার বাবুকে মানুষের মতো মানুষ করিস, এই সংসারের সব ভার তোর হাতে সমর্পণ করে গেলাম বলেই চোখ বোঝেন। সুজাতা পর্দিভাইকে বলে কেঁদে ওঠে। মেয়ে দুটোকে বুকে জড়িয়ে নিয়ে তাদের চোখে জল মোছাতে মোছাতে প্রতিজ্ঞা করে, আজ থেকে আমি তোদের মায়ের মতো আগলে রাখবো, এমন ভালোবাসবো যে তোরা মায়ের অভাব বুঝতে পারবি না। এইভাবে কেটে যায় কয়েকটা বছর। অন্নপূর্ণার বড় মেয়ের সাথে আর ছোট মেয়ে বিধি দুজনেই বেশ বড় হয়েছে। সুজাতার ছেলে মেয়েও বড় হয়ে গেছে। ছেলে সুমন, এই নামটা অন্নপূর্ণার দেওয়া, আর মেয়ে রাখি এখন পড়াশুনো করছে। দুই দিদিকে ওরা খুব ভালোবাসে। সাথে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে পড়তে পড়তে পার্থ নামে এক ছেলের সাথে ভাব ভালোবাসা হয়। সাথী বা বিথি সব কথা ছোট মা মানে সুজাতাকে বলতো। সাথীর কাছে এই কথা শুনে সুজাতা বলে, বড় ভাই জানতে পারলে তোর পড়াশুনো বন্ধ করে দেবেন, যাকে সামনে পাবে তার সাথে তোর বিয়ে দিয়ে দেবেন, এখন কি হবে? সাথী বলে, পার্থ চাকরি করে, বলেছে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তুমি বাবাকে একটু বোঝাও না ছোট মা। ঠিক সাথীর বাবার কানে সাথীর কথাটা চলে আসে। উনি রাগ করে সাথীর বিয়ে ঠিক করেন। তাতে কারোর মতামতের উনি ধার ধারেননি। সুজাতা বা সুবল ওনাকে বোঝাতে চেষ্টা করেও ফল পায়নি। উনি ওনার মত থেকে এক চুলো নড়তে নারাজ। সাথী কেঁদে কেঁদে সারা হচ্ছে। সুজাতার মনে ভয় যেমন ঢোকে, তেমনি আবার সাহসও বেড়ে যায়। মনে মনে ভাবে, কোনোদিন মেয়ে যে খবর রাখেনি তার কোনো অধিকার নেই তাদের ব্যাপারে মাথা ঘামানোর। সুজাতার ভেতর ভেতর পার্থের খোঁজ খবর নিয়ে দেখে। পাত্র হিসেবে পার্থ খুব ভালো, এবং ওদের পরিবারটা বেশ ভালো আর ছোট। মার ছেলে, এই দুজনকে নিয়েই ওদের ছোট্ট সংসার। পার্থর মা খুব ভালো মানুষ। সুজাতা আর দেরি করেনি। মনে সাহস জুগিয়ে এক রাতে সবার অলক্ষ্যে সাথীকে সাথে নিয়ে পার্থর বাড়িতে গিয়ে ওদের সাথে দেখা করে এবং কথা বলে। সাথীর বাবার কথাও ওদের জানায়। ওরা রাজি হয়ে যায় সাথীকে ওদের বাড়ির বউ করে আনার জন্য। বিবাহের এক শুভ লগ্ন দেখে ওদের চার হাত এক করে দেয় সুজাতা এক অন্নপূর্ণা মন্দিরে গিয়ে, মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখে। এরপর সাথীকে পার্থের হাতে সমর্পণ করে দিয়ে সুজাতা কাঁদতে কাঁদতে বলে, আমার বড় মেয়েকে তোমার হাতে সমর্পণ করলাম বাবা, তুমি ওকে সুখে রেখো, ও যে মা মরা দুঃখী মেয়ে, ওর অবহেলা করো না। পার্থ বলে, আপনি নিশ্চিন্তে থাকুন ছোট মা, সাথী আমার মায়ের কাছে মেয়ে হয়ে থাকবে, ওর কোনো অযত্ন হবে না, আমি এই প্রতিজ্ঞা করছি। ওদের কথার মাঝে হঠাৎ করেই সাথীর বাবা রাগে গর্জন করতে করতে চলে আসেন। সাথীর বিয়ে হয়ে গেছে দেখে ঠাস করে একটা চড় মারেন সাথীর গালে। পরে ওর হাত ধরে টানতে টানতে মন্দির থেকে বের করে নিয়ে যাওয়ার সময় সুজাতা মন্দিরের দরজা আটকে দাঁড়িয়ে বলে, ছেড়ে দিন ওর হাত। কোন অধিকার ওর হাত ধরেছেন? কোনোদিন ওর প্রতি বাবার কর্তব্য পালন করেছেন? কোনোদিন ওকে কাছে টেনে নিয়েছেন কি? এখন ওর ওপর বাবার অধিকার দেখাতে এসেছেন? উনি বলেন, তোমার সাহস দেখে তাজ্জব হয়ে যাচ্ছি ছোট বৌমা, আমাদের বাড়ির মেয়েদের এত সাহস দেখানোর নিয়ম নেই, তুমি আমাদের ছেড়ে দাও, আমি ওর অন্য জায়গায় বিয়ে দেব, আমি এই ছেলেখেলার বিয়ে মানি না, সরে দাঁড়াও। সুজাতা বলে, আসলে আপনি আপনার সম্মান রাখতেই জানেন না, যদি রাখতে জানতেন তাহলে ওদের দুই বোনকে অবহেলা করতেন না, আর বর্দি ভাইকেও এত অবহেলা নিয়ে এত তাড়াতাড়ি মারা যেতে হতো না। আপনি সব হারিয়েছেন, কথাতেই আছে না, অতিদর্প হতো লঙ্কা। এখন আপনার এই অবস্থা হয়েছে, এরপর আপনাকে দেখার আর কেউ থাকবে না। একে একে সবাইকে হারিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। নিজেকে এখনো শুধরে নিতে পারেন, তাহলে হয়তো এই দুই মেয়ে আপনাকে শেষ জীবনে ছেলের মতো সেবা করতে পারে। সুজাতার এমন বজ্রকঠিন কথা আর রুদ্রমূর্তি দেখে উনি পিছু হটতে আরম্ভ করেন। এরপর উনি কিছুটা হলেও সমঝে যাওয়ার চেষ্টা করেন। বড় মেয়ে আর জামাইকে মেনে নেন। এই বাড়ি থেকে ওনার এই মিলিটারি চালচলন উবে যায়। সুজাতার একটাই দুঃখ, বর্দি ভাই এই পরিবেশটা দেখতে পেলেন না। তবে ভাসু ঠাকুর যে সমঝোতায় এসেছেন তাতেই বাড়ির সবাই খুব খুশি।